তো এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আজকে বাংলা দ্বিতীয় পত্রের একটি নতুন পরিচ্ছেদ এবং নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ জাহিদ হাসান রনি। পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। তো চলো আজকের এই টপিকটি শুরু করা যাক। আজকের টপিকটি হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বইয়ের 12 নম্বর পরিচ্ছেদ, যেই পরিচ্ছেদের শিরোনাম দেয়া আছে সমাস প্রক্রিয়ার শব্দ গঠন। আসলে একটি শব্দ বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হতে পারে, তার মধ্য থেকে একটি অন্যতম গঠন প্রক্রিয়া হচ্ছে এই সমাস। তো সমাসের মাধ্যমে কিভাবে মূলত শব্দের গঠন হয়ে থাকে সে বিষয়গুলো এবং সমাস নিয়ে আজকের ক্লাসটি আলোচনা করা হবে। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি দুইটি বাক্য লিখেছি। তোমাদের বইয়ে এই দুটো বাক্য খুব সুন্দরভাবে দেয়া আছে, বই খুললেই দেখতে পারবে। প্রথম বাক্যটি দেয়া আছে, পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক পরীক্ষার সময় সংক্রান্ত সূচি স্কুল ও কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এখানে দেখবে যে পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক এবং সময় সংক্রান্ত সূচি এবং স্কুল ও কলেজ, এই শব্দগুলোর নিচে আন্ডারলাইন করা আছে এবং দ্বিতীয় নাম্বার বাক্যের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক, সময়সূচি এবং স্কুল কলেজে, এই শব্দগুলোর নিচে আন্ডারলাইন করা আছে। তো তোমরা যদি একটু ভালো করে দেখতে পাও, তোমরা এখানে দেখবে পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, এখানে আছে পরীক্ষা নিয়ন্ত্রক। তার মানে এই প্রথম বাক্য থেকে দ্বিতীয় বাক্যটাকে সংক্ষেপ করা হয়েছে। যেমন পরীক্ষা সমূহের নিয়ন্ত্রককে পরীক্ষা নিয়ন্ত্রক করা হয়েছে, সময় সংক্রান্ত সূচিকে সময়সূচি করা হয়েছে, স্কুল ও কলেজে থেকে স্কুল কলেজে করা হয়েছে। তার মানে দেখো এখান থেকে কিন্তু অনেক শব্দ সংক্ষিপ্ত হয়ে গেছে। তো এই সমাসের কাজ মূলত একাধিক পদকে সংক্ষিপ্ত করে সংক্ষিপ্ত একটা পদকে তোমাদের সামনে প্রকাশ করা, যে সংক্ষিপ্ত পদে মূলত আমরা কথা বলি। যেমন তোমরা কখনো বলে থাকো না যে সময় সংক্রান্ত সূচি, তোমরা সবসময় বলো সময়সূচি। তোমরা কখনো বলো না যে পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, তোমরা কি বলো? পরীক্ষা নিয়ন্ত্রক। এরপর তোমরা কখনো বলো না যে স্কুল ও কলেজে, তোমরা বলো কি? স্কুল কলেজে। সো এই যে সমাসের কাজ হচ্ছে কি, সমাসের কাজ হচ্ছে এই শব্দগুলোকে কি করা? সংক্ষেপণ করা। তাহলে আমরা বলতে পারি যে সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপ, সংক্ষেপ করা অথবা সংক্ষেপণ করা। অথবা আমরা আরেকটা বলতে পারি সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন বলা যেতে পারে। কিভাবে মিলন হয়? একটা শব্দ, বিভিন্ন শব্দের মিলনের মাধ্যমে একটা শব্দ গঠন হতে পারে। এরপর আমরা বলতে পারি যে সমাস শব্দের অর্থ হচ্ছে একাধিক পদের এক পদীকরণ, একাধিক পদের এক পদীকরণ। তোমরা এই বিষয়গুলো একটু নোট করে নিবে খাতার মধ্যে, যে সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ হতে পারে, সমাস শব্দের অর্থ সংক্ষেপ করা হতে পারে, সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন হতে পারে, সমাস শব্দের অর্থ কি হতে পারে? একাধিক পদের এক পদীকরণ হতে পারে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পরীক্ষার সমূহের নিয়ন্ত্রক, এটাকে আমরা সংক্ষিপ্ত করে পাইলাম কি? পরীক্ষা নিয়ন্ত্রক। এখন এখানে একটা জানার বিষয় রয়েছে, আমি একটু লিখি, পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, এটাকে সংক্ষিপ্ত করে আমরা কি বললাম? পরীক্ষা নিয়ন্ত্রক, তাই তো? পরীক্ষা নিয়ন্ত্রক। এখানে যদি তুমি দেখতে পাও, এখানে দেখো পরীক্ষার সমূহের নিয়ন্ত্রক, পরীক্ষা একটা আলাদা শব্দ, সমূহের একটা আলাদা শব্দ, নিয়ন্ত্রক একটা আলাদা শব্দ। তো এই পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, এই তিনটা শব্দ থেকে সংক্ষিপ্ত হয়ে কি হইলো? পরীক্ষা নিয়ন্ত্রক। অর্থাৎ এখানে একটা পদ গঠন করা হইলো, এখানে বিভিন্ন পদের সমন্বয়ে। তো এই কাজটা কে করে দিল? সমাস করে দিল। তো এখন আমরা এই বিষয়গুলোর আলাদা আলাদা কিছু নাম রয়েছে, নামগুলোকে আমরা জানবো। এখানে দেখো পরীক্ষা নিয়ন্ত্রক, এটাকে আমরা বলতে পারি সমস্ত পদ। কি বলতো? সমস্ত পদ। পরীক্ষা নিয়ন্ত্রককে কি বলবো? সমস্ত পদ। একটা সমস্ত পদের দুইটা অংশ থাকে। অর্থাৎ এই যে এখানে যেমন দেখলা তোমরা যে সময়সূচি, এটা কি একটা বলতো? সমস্ত পদ, সমস্ত পদ। এরপর স্কুল কলেজ, এটা কি বলতো? এটা একটা সমস্ত পদ। এরপর পরীক্ষা নিয়ন্ত্রক, এটা কি বলতো? একটা সমস্ত পদ। এই যে পরীক্ষা নিয়ন্ত্রক, সময়সূচি, স্কুল কলেজ, এগুলাকে কি বলবো আমরা? সমস্ত পদ। এটা ভালো করে মনে রাখতে হবে। এরপর আসো, এই সমস্ত পদকে ভাঙলে দুইটি পদ পাওয়া যায়। একটি হচ্ছে পূর্বপদ, কি বলতো? পূর্বপদ। একটি হচ্ছে পূর্বপদ এবং আরেকটি কি বলবো বলতো? পরপদ। তাহলে একটা সমস্ত পদকে ভাঙলে কয়টা পদ পাওয়া যায়?
দুইটা পদ পাওয়া যায়। আমরা একটু লিখি। তাহলে আমরা যদি একটা সমস্ত পদকে ভাঙি, অর্থাৎ এখানে ছিল কি সময় সূচি, তাহলে এটা হচ্ছে একটা কি বলতো সমস্ত পদ। এই সমস্ত পদকে ভাঙলে আমরা পাবো পূর্বপদ এবং পরপদ। তাহলে একটা সমস্ত পদের কয়টা অংশ থাকে বলতো? একটি সমস্ত পদে দুইটি অংশ থাকে, একটি হচ্ছে পূর্বপদ আর একটি হচ্ছে পরপদ। এখন এই যে সমস্ত পদটা গঠিত হলো কিভাবে বলতো? একাধিক পদের মিলনের ফলে গঠিত হয়েছে। তাহলে আমরা একাধিক পদ কি পাইছিলাম বলতো? পরীক্ষা সময়ের নিয়ন্ত্রক অথবা সময় সংক্রান্ত সূচি। এই যে আমি যদি এখানে লিখি, ধরো সময় সংক্রান্ত সূচি, এই যে সময় সংক্রান্ত সূচি, প্রত্যেকটা পদকে আমরা বলবো কি বলতো? প্রত্যেকটা পদের একটা করে নাম রয়েছে, এই নামটা হচ্ছে সমসমান পদ। সমসমান পদ, অর্থাৎ এটা একটা সমসমান পদ, এটা একটা সমসমান পদ, এটা একটা সমসমান পদ। অর্থাৎ সময় সমসমান পদ, সংক্রান্ত একটা সমসমান পদ, সূচি একটা সমসমান পদ। এই তিনটা সমসমান পদ একত্রিত হয়ে কি গঠন করছে? একটা সমস্ত পদ গঠন করছে। এই সমস্ত পদকে ভাঙলে কয়টি পদ পাওয়া যায়? দুইটি, একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে কি বলতো পরপদ। তাহলে এই যে এটাকে আমরা বলতেছি সমস্ত পদ, এটাকে বলতেছি পূর্বপদ, এটাকে বলতেছি পরপদ। এখন যে শব্দগুলো থেকে এটা সংক্ষিপ্ত হয়েছে তাদেরকে কি বলতেছি আমরা? প্রত্যেকটাকে সমসমান পদ। এখন এই দেখো, আমরা সাধারণত জানি কি বলতো, যে কয়েকটি পদ যখন একত্রিত হয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে আমরা কি বলতে পারি বলতো? বাক্য বলি, তাই না? সো এখানে দেখো সময় সংক্রান্ত সূচি, আমি বললাম সময় সূচি বা সময় সংক্রান্ত সূচি, একটা নির্দিষ্ট ভাব প্রকাশ করা হলো না? অবশ্যই ভাব প্রকাশ করা হয়েছে। তাহলে আমি যদি ভাব প্রকাশ করি তাহলে অবশ্যই এটা একটা বাক্য। তাহলে এটাকে আমরা কি বাক্য বলতে পারি? তিনটাকে আমরা একত্রিত করে কি বাক্য বলতে পারি বলতো? এটার আলাদা কিছু নাম আছে। একটার নাম হচ্ছে ব্যাস বাক্য, আরেকটা নাম আমরা দিতে পারি সেটার নাম হচ্ছে বিগ্রহ বাক্য, আরেকটা নাম আমরা দিতে পারি সমাসবদ্ধ বাক্য। তাহলে কিন্তু বেশ কয়েকটা এমসিকিউ আমরা জানলাম যে একটা সমস্ত পদকে ভাঙলে দুইটি পদ পাওয়া যায়। খুব ভালো করে মনে রাখতে হবে তোমাকে, একটা হচ্ছে পূর্বপদ, একটা পরপদ। এরপর যে পদ থেকে যে সমস্ত পদটা অন্যান্য যে পদের সমন্বয়ে গঠিত হয়েছে সেই পদগুলোকে প্রত্যেকটাকে কি বলা হয়? সমসমান পদ। আর এই সমসমান পদ কয়েকটা একত্রিত হয়ে কি গঠন করে বলতো? ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাসবদ্ধ বাক্য। এই বিষয়গুলো তোমাকে নোট করে অবশ্যই রাখতে হবে, তাহলেই তুমি এমসিকিউ আনসার করতে পারবা। এরপর হচ্ছে দেখো সমাস প্রক্রিয়ার শব্দ গঠন। সমাস মূলত কত প্রকার? সমাস মূলত 4 প্রকার। এর আগে 6 প্রকার ছিল, বিভিন্ন প্রকার ভেদে ভাগ করা হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলা একাডেমি কি করছে? এই সমাজকে মূলত 4 ভাগে ভাগ করছে, যেটা তোমাদের বইয়ের মধ্যে দেয়া আছে। তো এই 4 ভাগ নিয়ে আমরা এখন আলোচনা করব। তো চলো জাস্ট কিছুক্ষণের জন্য আমরা মনোযোগ দিয়ে যদি সমাস প্রক্রিয়ার শব্দ গঠন থেকে আসা এমসিকিউ এর অ্যান্সার করতে পারি তাহলে ভালো না? অবশ্যই ভালো। সো তুমি যদি এসএসসির মধ্যে ভালো একটা রেজাল্ট করতে চাও বাংলা দ্বিতীয় পত্রে, তাহলে আজকের ক্লাসে কোনো বিকল্প নাই। আজকের ক্লাসে তোমাকে অবশ্যই ভালো করে মনোযোগ দিতে হবে। তো চলো আমরা দেখে নেই যে সমাস যে 4 প্রকার, এই 4 প্রকারের প্রকারভেদ নিয়ে আলোচনা করবো এখন আমরা। আচ্ছা, সমাস মূলত কত প্রকার বলছি আমরা বলতো? 4 প্রকার। এই এমসিকিউটা তোমাকে ভালো করে মনে রাখতে ভাই। যদি ভালো করে মনে না রাখতে পারো তাহলে তোমার দ্বারা পড়াশোনা করার দরকার নেই। এই যে ছোটখাটো যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো ভালো করে মনে রাখতে হবে, আদারওয়াইজ তোমার দ্বারা কি ভালো রেজাল্ট হবে না। সো মনে রাখতে গেলে তোমাকে বিভিন্ন ট্রিকি ওয়েতে আগাইতে হবে। সো আমি বলতেছি দেখো, এই যে সমাস যে 4 প্রকার, এর আগে আরো অসংখ্য অগণিত প্রকারভেদ আছে। যারা এর আগে সমাস পড়ছো বা সমাজটা একটু অ্যানালাইসিস করছো তাদের কাছে উল্টাপাল্টা লাগতে পারে যে আসলে কোন 4 প্রকার। মূলত সমাজ 4 প্রকার। 4 প্রকারের মধ্যে 4 প্রকার তো তোমাকে জানতে হবে, তাই না? সো 4 প্রকার জানার জন্য আমি একটা সহজ তোমাকে বুদ্ধি শিখিয়ে দিই, সেটা হচ্ছে মনে রাখবা কত বদ বা খারাপ হলে মানুষ সমাজ 4 প্রকার দেয়, বুঝছো? এর আগে সমাজ অসংখ্য অগণিত প্রকার ভেদে ছিল। যেমন ধরো অব্যয়ীভাব সমাস ছিল, দ্বিগু সমাস ছিল, কিন্তু সেগুলা কি করছে এখন? এই 4 প্রকারের মধ্যে ঢুকাই দিচ্ছে। তাহলে এটা আমাদের জন্য ঝামেলা যুক্ত না? এর আগে আমরা অন্যভাবে মুখস্থ করছি কি বা কৌশলী এটা আগাইতে হবে। তো সেই ক্ষেত্রে কি দেখো, এই যে কত বদ হইলে মানুষ সমাজকে 4 প্রকারে ভাগ করে। তাহলে দেখো কতে আমরা কি বুঝবো বলতো? কর্মধারয়। ততে কি বলো? তৎপুরুষ। আর বতে বহুব্রীহি। আর দতে কি বলো? দ্বন্দ্ব। এই হচ্ছে 4 প্রকার সমাস। তাহলে কতে কর্মধারায়, ততে তৎপুরুষ, বতে বহুব্রীহি, দতে
দ্বন্দ্ব। এই 4 প্রকার সমাস তোমাকে ভালো করে অ্যানালাইসিস করে পড়তে হবে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ, নিচের কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ, নিচের কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ, নিচের কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ। তো প্রথমে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো দ্বন্দ্ব সমাস। তো চলো দ্বন্দ্ব সমাসটা দেখে নিই। দ্বন্দ্ব সমাস, তোমাকে আগে যে বিষয়টা মনে রাখতে হবে, দ্বন্দ্ব সমাসটা কোন পদের প্রাধান্য বেশি। আমি বলছি একটা সমস্ত পদকে ভাঙলে কয়টা পদ পাওয়া যায় ভাই? একটা সমস্ত পদকে ভাঙলে দুইটা পদ পাওয়া যায়, একটা হচ্ছে পূর্বপদ, একটা পরপদ। এই দ্বন্দ্ব সমাসের যে সমস্ত পদটা তোমার পরীক্ষায় আসবে বা এমসিকিউ আসবে, সেখানে কিন্তু একটা সমস্ত পদ থাকবে। সেই সমস্ত পদের কিভাবে তুমি বুঝবা যে এটা কোন সমাস, দ্বন্দ্ব সমাস নাকি তৎপুরুষ সমাস নাকি বহুব্রীহি সমাস, কিভাবে বুঝবা? বুঝতে গেলে তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে, দেখো এই দ্বন্দ্ব বানানে কিন্তু এখানে ব আছে, এখানে ব আছে, দুইটাই ব না? তাহলে একটা সমাসের সমস্ত পদের দুইটা ভাগ আছে না, একটা পূর্বপদ একটা পরপদ। তাহলে এই দ্বন্দ্ব সমাসে দেখো এখানে ব আছে, এখানে ব আছে, একটা ব যদি বাদ দিয়ে দাও সে বানানটা কিন্তু ভুল। তো বানানটা ঠিক করতে গেলে কিন্তু তোমাকে দুইটা বই দিতে হয়। তো সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে দ্বন্দ্ব সমাসটা উভয় পদ প্রধান। কি বলতো? উভয় পদ প্রধান। অর্থাৎ উভয় পদের যদি প্রাধান্য থাকে তাহলে সেটাকে কি বলবো বলতো? দ্বন্দ্ব সমাস। যেমন আমি যদি বলি হাত পা, তোমাকে বললো হাত পা, তোমাকে বললো দম্পতি, তোমাকে বললো দা কুমড়া, তোমাকে বললো আকাশ পাতাল, আকাশ পাতাল। তোমাকে একটা সহজ জিনিস মনে রাখার জন্য বলতেছি, দেখো এই দ্বন্দ্ব সমাসে দেখবো বেশিরভাগ সময় মাঝখানে একটা হাইফেন থাকে। তো এটা কিন্তু আসলে বোঝার বুদ্ধি না, বাট তুমি যদি বুঝতে নাই পারো একান্তই, সেক্ষেত্রে তুমিও তোমার জন্য হয়ে আছে আর কি। দেখো এই হাইফেন থাকলে সেটা মূলত কি দ্বন্দ্ব সমাসে বেশিরভাগ ক্ষেত্রে হাইফেন থাকে। আচ্ছা, এখন তুমি আরো যদি ট্রিকি হইতে আগাইতে চাও, যে ধরো তোমার বইয়ের বাইরে যদি কোনো প্রশ্ন চলে আসে, কখনো এমসিকিউ চলে আসে, তুমি তো অবশ্যই তোমাকে অ্যান্সার করতে হবে। অ্যান্সার করতে গেলে ওই কি, দেখো এই যে তুমি যে বললা দা কুমড়া, ভাই দা কুমড়া তোমাকে বলার পর তুমি কি দা বুঝছো নাকি কুমড়া বুঝছো বলো তো? অবশ্যই দুইটাই বুঝছো। হাত পা দ্বারা আমি ধর বললাম যে তোমার হাত পা কি নষ্ট হয়ে গেছে, হাত পা কি ল্যাংড়া হয়ে গেছে, তার মানে কি তোমার হাতও ভাঙছে পাও ভাঙছে। তুমি শুধু হাতকে বোঝালে কিন্তু হচ্ছে না, হাত পা উভয়কে বোঝানো হচ্ছে। এরপর আমি তোমাকে বললাম যে আকাশ পাতাল, আকাশ পাতাল দ্বারা কি আকাশকে বুঝাইছো নাকি পাতালকে বুঝাইছো? আকাশ পাতাল দ্বারা আকাশ পাতাল দুইটাকেই বুঝাচ্ছ। এরপর দম্পতি দ্বারা কি বোঝায় বলতো? দম্পতি দ্বারা বোঝায়, এটার ব্যাস বাক্য হয় জায়া ও পতি, জায়া ও পতি। আচ্ছা, স্বামী স্ত্রী দুইজন থাকলে সেটা দম্পতি, অর্থাৎ স্বামী আছে স্ত্রী না, দম্পতি হইলো হলো না। সো এই যে দ্বন্দ্ব সমাসটা, যে ভাই দ্বন্দ্ব সমাসটা উভয় পদের প্রাধান্য থাকে, যদি উভয় পদের প্রাধান্য থাকে সেটাকে কি বলবো আমরা বলতো? দ্বন্দ্ব সমাস। আর এর ব্যাস বাক্য ও মাঝখানে কথা লাগাই দেবো, ও এবং আর থাকে, তোমাদের বই ও দিয়ে দেওয়া আছে। সো তুমি এইভাবে ব্যাস বাক্য করবা যে আকাশ ও পাতাল, আকাশ পাতাল, হাত ও পা, হাত পা, জায়াপতি, দম্পতি, দাও কুমড়া, দা কুমড়া, ওহি অনুকূল, ওহিনুকূল, এরকম অসংখ্য অগণিত উদাহরণ তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। বইটা খুলে নিয়ে সামনে বসো, আমি যে কথাগুলো তোমাকে বলতেছি বইয়ের সাথে একটু মিলে নাও, পরীক্ষার আগে ভাই আর পড়তে হবে না। সো এই যে আজকের ক্লাসের মাধ্যমে যদি তুমি কনফিউশন গুলো ক্লিয়ার করতে পারো, কনসেপ্টটা যদি ক্লিয়ার করতে পারো, দেখবা যে পরীক্ষার আগে অত পড়তে হয় না ভাই। বাংলা ব্যাকরণ অত কঠিন জিনিস না, খুব সহজে পড়া যায়, খুব সহজেই মনে রাখা যায়। তাহলে মনে রাখতে হবে যে দ্বন্দ্ব সমাস কি? উভয় পদ প্রধান, অর্থাৎ উভয় পদের যদি প্রাধান্য থাকে তাহলে সেটাকে কি বলবো আমরা বলতো? দ্বন্দ্ব সমাস। এরপর চলে আসো তোমরা, দ্বন্দ্ব সমাসের আরেকটা প্রকারভেদ আছে যেটা তোমাদের বইয়ে বলছে অলুক দ্বন্দ্ব। কি বলতো? অলুক দ্বন্দ্ব। তোমরা এসএসসি তে সমাস করতেছো, এসএসসি তে যখন যাবা তখনও সমাস করবা। এরপর ভবিষ্যতে যতদিন চাকরি বাকরি বা বিভিন্ন পরীক্ষা কম্পিটিটিভ এক্সাম গুলো দিতে যাবা, এই সমাজ থেকে ভাই প্রশ্ন আসে। তো আজকে তুমি একটু ক্লিয়ার হয়ে নাও, আজকে একটা ধারণা নিয়ে নাও যে সমাসের সামনে অলুক কথাটা থাকবে, কি বলতো? অলুক কথাটা থাকবে, সেই সমাসেই ব্যাসবাক্য বা সমস্ত পদে বিভক্তিটা থাকে। অর্থাৎ সমস্ত পদ যদি আমার পরীক্ষায় আসছে, এই সমস্ত পদের মধ্যে যদি বিভক্তি থাকে, বিভক্তি হারায় না যায়, লোপ না পেয়ে থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? অলুক সমাস। আর যেহেতু উভয় পদের প্রাধান্য থাকবে, তাহলে সেটাকে আমরা কি বলবো? অলুক দ্বন্দ্ব। যেমন আমি যদি তোমাকে উদাহরণ দেই, হাতে পায়ে, এখানে মূল শব্দ কি ছিল ভাই? এই যে হাত পা, হাত ও পা তুমি দ্বন্দ্ব বানাই দিছো, ভালো কথা। এখন পরীক্ষা আসতে হাতে পায়ে, হাতের সাথে এ বিভক্তি আছে, তোমাদের আশা করি যে বিভক্তি নিয়ে কোনো সমস্যা নাই। আর যদি সমস্যা একান্ত থেকেই থাকে
তাহলে তোমরা একটা কাজ করতে পারো, নেটে সার্চ দিতে পারো যে প্রথমা থেকে সপ্তমী বিভক্তি পর্যন্ত চলে আসবে। বিভক্তিগুলো একটু দেখে নিবা। বিভক্তিগুলো যুক্ত হয় কি শব্দের শেষে যুক্ত হয়ে থাকে। এই দেখো হাত যোগ এ, হাত যোগ এ, এ কি বলতো বিভক্তি। তারপর এখানে পা যোগ এ, এই যে পায়ে। এখন এই যে বিভক্তি যে এখানে হারায় যায়নি, এটা কি সমস্ত পদ না ভাই? সমস্ত পদ থেকে বিভক্তি হারায় যায় নাই। যদি সমস্ত পদ থেকে বিভক্তি হারায় না গিয়ে থাকে তাহলে সেটা কি হবে? অলুক দ্বন্দ্ব। এরপর আমি আরেকটা উদাহরণ দিই তোমাকে, যে মায়ে ঝি, মায়ে ঝি, মা আর মেয়েটিকে বুঝাইছে তাই না? এখানে মায়ে ঝি মানে কি, মা মাকে বুঝাইছে, মেয়েকে বুঝায় নাই, বা মাকে বুঝাইছে ঝিকে বুঝায় নাই, ঝিকে বুঝাইছে বা মেয়েকে বুঝায় নাই এমন কি, বা মাকে বুঝায় নাই এমন কি ঘটনা না। দুইটা পদকে বুঝাইছে, এবং দুইটা পদকে বোঝানোর পরেও এখানে আবার এ বিভক্তি চলে আসছে। বিভক্তি সমস্ত পদ থেকে লোপ পায় নাই, সেজন্য এটাকে আমরা কি বলবো? অলুক দ্বন্দ্ব। মনে থাকবে? আশা করি দ্বন্দ্ব সমাস নিয়ে কাহিনী শেষ। এরপর আরো কিছু কিছু দ্বন্দ্ব আছে, যে দ্বন্দ্বগুলো দেখবা এরকম তোমাদের বই আছে, যে হাত কমা পা, তারপর দেওয়া আছে ধরো চোখ দেওয়া থাকলো। তার মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে বলতো? হাতকে বোঝাচ্ছে, পা কেও বোঝাচ্ছে, চোখকেও বোঝাচ্ছে। যদি এরকম হয় যে অসংখ্য পথ আছে, বাট ওই পথগুলো দ্বারা সবগুলা পথকে বোঝাচ্ছে, তোমাকে বললাম যে হাত পা চোখ, তার মানে তুমি হাতকে বুঝাইলা, পা কে বুঝাইলা, চোখকে বুঝাইলা, সবগুলা পদের প্রাধান্য আছে। এমন সবগুলা পদের প্রাধান্য থাকলে সেটা কি সমাস বলতো? দ্বন্দ্ব সমাস। তাহলে ব্যাস বাক্য কি হবে? হাত পা ও চোখ। আশা করি বুঝতে পারছো দ্বন্দ্ব সমাসের কোনো কাহিনী নাই। এরপর এই যে দ্বন্দ্ব সমাসটা আমি তোমাকে বললাম, এই দ্বন্দ্ব সমাসের আরো অসংখ্য উদাহরণ আছে, যে উদাহরণগুলো পরীক্ষা আসতে পারে। আমি যে উদাহরণগুলো দিচ্ছি এগুলো শুধু পরীক্ষা আসবে এমন না। আমি তো তোমাকে জাস্ট 2 থেকে 3টা করে উদাহরণ দিয়ে জাস্ট বোঝানোর চেষ্টা করছি, কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করছি। এখন তোমার কাজ হচ্ছে, তোমার যে বাংলা ব্যাকরণ বই আছে, বাংলা দ্বিতীয় পত্র বই আছে, এই বইয়ের মধ্যে দেখবা অসংখ্য উদাহরণ আছে, এই উদাহরণগুলো পড়বা, তাহলে দেখবা দ্বন্দ্ব সমাস একদম ক্লিয়ার। এরপর চলে আসো সমাসে। কর্মধারয় সমাসটা মূলত 5 প্রকার। কি বলতো? কর্মধারয় সমাসটা 5 প্রকার, তবে 5 প্রকারের বাইরে আরেকটা প্রকার বের করতে হবে, যেটা এতদিন আলাদা সমাস নামে পরিচিত ছিল, বাট কিছুদিন আগে বাংলা একাডেমি থেকে কর্মধারয় সমাসের ভিতরে দ্বিগু সমাসটাও ঢুকাই দিয়েছে, বুঝছো? দ্বিগু কিন্তু আগে আলাদা একটা প্রকার বের ছিল, তো এই দ্বিগু সমাসটা বর্তমানে কর্মধারয় সমাসের আন্ডারে আলোচিত হয়। তো দ্বিগু সমাসটা যদি পরীক্ষা আসে, আমি দ্বিগু সমাসটা বোঝাবো তোমাকে। দ্বিগু সমাস আসলে যদি অপশনে কর্মধারয় থাকে, তুমি কর্মধারয়টা দিয়ে দিবে ভাই। এখন দেখো, এই কর্মধারয় সমাসটা আমি প্রথমে একটা সাধারণ কর্মধারয়, এটা কর্মধারয়। নাম্বার 2 হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারয়, মধ্যপদ লোপী কর্মধারয়। 3 নাম্বার হচ্ছে উপমান কর্মধারয়। 4 নাম্বার হচ্ছে উপমিত কর্মধারয়। 5 নাম্বার হচ্ছে রূপক কর্মধারয়। ঠিক আছে? আর এই পাশে আসো দ্বিগু সমাস, এটাও কিন্তু কর্মধারয় সমাসের আলোকে আলোচিত হয়, অর্থাৎ কর্মধারয় সমাসের ভিতরে দ্বিগু সমাসটাকে আলোচনা করা হয়। এখন আসো, কর্মধারয় সমাস, মধ্যপদ লোপিকর সমাস, উপমান, উপমিত, রূপক, এগুলো তো সব কর্মধারয় আন্ডারে চলে, তাই না? কর্মধারয়ের প্রকারভেদের মধ্যে আলোচিত হয়। এখন এই সমাসগুলোকে আমি কিভাবে চিনবো? চেনার উপায়টা কি? দেখো, সাধারণ কর্মধারয় সমাসটা এরকম, তোমাকে আগে বই খুলতে হবে, বই খোলার পর বইয়ের মধ্যে যে ব্যাস বাক্যগুলো আছে, এই ব্যাস বাক্যগুলো পড়বা। ব্যাস বাক্যের মধ্যে দেখবা এরকম আছে, ধরো প্রথমে আছে খাস জমি। আচ্ছা, তোমাকে আরেকটা জিনিস আগে বলে রাখা ভালো, সেটা হচ্ছে এই কর্মধারয় সমাসটা মূলত পরপদের প্রাধান্য থাকে। কি বলতো? পরপদ। কোন পদের প্রাধান্য থাকে? পরপদের প্রাধান্য থাকে। অর্থাৎ দ্বন্দ্ব সমাজে যেমন তোমরা দেখলা যে উভয় পদের প্রাধান্য থাকে, তেমনি কর্মধারয় সমাসে পরপদের প্রাধান্য থাকে। এখন পরপদের মধ্যে দেখো, এই যে খাস জমি আসছে পরীক্ষায়, ধরো খাস জমি কোন সমাস? আচ্ছা, খাস জমি দ্বারা খাসকে বোঝাচ্ছে নাকি জমিকে বোঝাচ্ছে বলতো? আমি বললাম মহানবী। মহানবী দ্বারা কি মহাকে বোঝাচ্ছে নাকি নবীকে বোঝাচ্ছে? আমি বললাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের মহানবী। তার মানে তিনি কি মহা নাকি নবী? অবশ্যই নবী। তার মানে আমরা মহানবী দ্বারা কি নবীকে আরো বড় লেভেলে তুলে দিলাম, বাট এখানে মূলত বোঝাচ্ছে কাকে? নবীকে। খাস জমি দ্বারা জমির একটা গুণকে বা দোষকে বুঝাইছি, যে জমিটা খাস, বাট ওটা কি জমি, তাই না? সো পরপদের প্রাধান্য আছে না নাই বলতো? অবশ্যই পরপদের প্রাধান্য আছে। যখন পরপদের প্রাধান্য থাকবে এবং যে কথাটা মাঝখানে চলে আসবে, দেখবা যে, যিনি, তিনি, এই কথাগুলো মাঝখানে চলে আসে, সেটা হয় কর্মধারয় সমাস। বোঝা গেছে? তাহলে আমি বেশ বাক্য করবো কিভাবে? যে খাস যে জমি, খাস জমি, মহান যে নবী, মহানবী। বোঝা বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। তাহলে সাধারণ কর্মধারয় হলো এই।
এখন আসো মধ্যপদলোপী কর্মধারা আমরা কোনটাকে বলবো? যেই মধ্যপদলোপী কর্মধারায় সমাসটা আমরা আলোচনা করব তার জন্য প্রথমে মনে রাখতে হবে যে কর্মধারয় সমাসটা পরপদ প্রধান, ঠিক আছে, বাট মধ্যপদলোপী হচ্ছে কি ব্যাস বাক্য থেকে মাঝখানের পদটা হারায়া যাবে। যেমন আমরা যদি বলি মৌমাছি, মৌমাছির ব্যাস বাক্য কি হতে পারে বলতো? মৌ আশ্রিত মাছি। মধুর মধ্যে যেই মাছি আশ্রয় করে থাকে সেটাই তো মৌমাছি, তাই না? এবার আমি যদি বলি ঘর জামাই, ঘর জামাই কি বলতো? ঘরে আশ্রিত জামাই। ঘরে আশ্রিত জামাই তো ঘর জামাই, তাই না? এখন এই যে আশ্রিত কথাটা আমি মাঝখানে বসাইলাম, আশ্রিত কথা বসাইলাম, এরপর ধরে আসলো শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী তার মানে কি শিক্ষা বিষয়ে যিনি মন্ত্রী তাই তো শিক্ষামন্ত্রী, তাই না? শিক্ষা বিষয়ক মন্ত্রী। আমাদের একটা জিনিস বলে রাখি, 2026 ব্যাচ, নতুন মন্ত্রী নতুন প্রতিমন্ত্রী, খুব গোলযোগ শোনা যাচ্ছে এরকম যে প্রশ্ন কিন্তু খুব কঠিন হতে পারে ভাই। প্রশ্ন যেমনই হোক তোমার প্রিপারেশন যদি ভালো থাকে কোনো ঝামেলা নাই। এখন সে হেলিকপ্টার দিয়ে আসুক আর বিমান দিয়ে আসুক, তুমি যদি ভালো করে বাড়ি থেকে পড়াশোনা করে যাও, প্রশ্ন দেখার পর তোমার কমন পড়ে তাহলে তোমাকে নকল করতে হবে না, নকল করতে হবে কারো দেখে লিখতে হবে, দেখে লিখতে হবে না। তুমি আমাদের সাথে যুক্ত হইছো, যুক্ত হওয়ার পর তুমি আমাদের ক্লাসগুলো করো, পরীক্ষাগুলো নিয়মিত দাও। যদি কখনো ঝামেলা সৃষ্টি হয় তুমি আমাদের বলো, আমরা দেখবা যে তোমাদের এই বিষয়ে একটা সলভ ক্লাস দিয়ে দিব, সলভ ক্লাস গুলো করো, দেখবা যে তোমাদের আর ভয় করতে হবে না। এখন দেখো আমি বললাম শিক্ষামন্ত্রী, তাই তো? শিক্ষামন্ত্রী মানে কি শিক্ষা বিষয়ক মন্ত্রী। এখন এই যে বিষয়ক কথাটা যে মাঝখান থেকে তুলে দিয়ে তুমি শিক্ষামন্ত্রী বানাইলা, আশ্রিত কথা তুলে দিয়ে যে মৌমাছি বানাইলা, মাঝখানের পরটা লোপ পেয়ে গেল না? আরেকটা জিনিস দেখো, মৌমাছি দ্বারা কি মৌকে বোঝায় না মাছিকে বোঝায়? মাছিকে বোঝায়। ঘর জামাই দ্বারা ঘরকে বোঝায় না জামাইকে বোঝায়? জামাইকে বোঝায়। শিক্ষামন্ত্রী দ্বারা কি শিক্ষাকে বোঝায় নাকি মন্ত্রীকে বোঝায়? আমি বললাম যে এহসানুল হক মিলন হলো শিক্ষামন্ত্রী, তার মানে কি শিক্ষা নাকি মন্ত্রী? অবশ্যই মন্ত্রী। তার মানে এই যে প্রত্যেকটা পদ কি বলতো পরপদের প্রাধান্য থাকতেছে, পরপদের প্রাধান্য যদি থাকে এবং মাঝখানের পদটা অর্থাৎ ব্যাস বাক্য থেকে মাঝখানের পদটা যদি লোপ পেয়ে যায় সেটা হবে কি বলতো মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। এরপরে চলে আসো উপমান, উপমিত এবং রূপক। এই তিনটা হচ্ছে অনেকটা তুলনা করে। উপমান, উপমিত, রূপক। উপমান উপমিত কথাটা আছে মূলত উপমা থেকে। উপমা মানে কি বলতো তুলনা, আর রূপক হচ্ছে মেটাফর, এটাও এক ধরনের তুলনা। সো এই দুইটা তিনটা সমাস মূলত একজন আরেকজনকে তুলনা দেয়, তুলনা দিয়ে যখন কাজ করে তখন সেটা কি বলবো আমরা? যে উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়, রূপক কর্মধারায় সমাস, তাই তো? দেখো এই সমাসটা মনে রাখার জন্য তোমাকে তিনটা সাইন মনে রাখতে হবে, সিম্বল মনে রাখতে হবে। ধরো তুমি খুব ভালো করে পড়াশোনা করতেছো, আরেকজনে কিন্তু ভালো করে পড়তেছে, বাট সে বুঝে বুঝে পড়তেছে, তুমি বুঝে পড়তেছো না, তুমি ডাইরেক্ট মুখস্থ করতেছো। এখন পরীক্ষার মধ্যে ধরো বইয়ের মধ্যে যেটা আছে হুবহু যদি চলে আসে তুমি মুখস্থ বিদ্যুতে পার হয়ে যাবো ভাই। ভবিষ্যতের ভাবনা তো তোমাকে ভাবতে হবে, তাই না? সো আজকে যদি তুমি ক্লাসটা করো, তোমাকে ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি গিয়ে এই বিষয়গুলো আর কনসেপ্ট ক্লিয়ার, মানে একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, পরবর্তীতে গিয়ে ঝামেলা সৃষ্টি হবে না। সো দেখো উপমান কর্মধারয় সমাসটা প্রথম হচ্ছে সত্য ঘটনা। কি ঘটনা বলতো? ঘটনা সত্য। কি ঘটনা সত্য একটু পরে বলতেছি। 2 নাম্বার হচ্ছে নাউন প্লাস অ্যাডজেক্টিভ। তুমি বলো নাউন প্লাস অ্যাডজেক্টিভ ইংলিশ আসলে করতে হবে বাংলার মধ্যে ভাই, একটু পরে আমি তোমাকে বলতেছি। 3 নাম্বার কথা হচ্ছে ন্যায় বা মত। এই কথা দুইটা কি থাকে? মাঝখানে থাকে ব্যাস বাক্যের। কোথায়? ব্যাস বাক্যের মাঝখানে। এখন আসো উপমিত কর্মধারয় সমাসে 1 নাম্বার ঘটনার হচ্ছে মিথ্যা, 2 নাম্বার হচ্ছে নাউন প্লাস নাউন, 3 নাম্বার হচ্ছে ন্যায় কথাটা মাঝেও থাকতে পারে, ন্যায় বা মত কথাটা কোথায় থাকতে পারে? মাঝেও থাকতে পারে, শেষেও থাকতে পারে, যে কোনো জায়গায় তুমি বসাইতে পারো। এখন বলবা যে ভাই আপনি পড়াচ্ছেন বাংলা, আপনি নাউন অ্যাডজেক্টিভে চলে গেলেন কেন? তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য যেভাবে সুবিধা হয় আমি সেভাবে যাচ্ছি ভাই। তুমি জাস্ট একটু ক্লাসটা করো, 2-3 মিনিট দেখো, তারপর না বুঝলে তুমি আমাকে প্রশ্ন করো যে ভাই আমি যেটা বুঝলাম না, আমি তোমাকে আবার ক্লাস করাবো, সমস্যা নাই। দেখো উপমান, উপমিত। এখন আমরা এমন ভাবে অনেক সময় তুলনা করে থাকি, দেখো ধরো এইভাবে তুলনা করি যে তুষার শুভ্র। পরীক্ষা আসছে তুষার শুভ্র। তুষার মানে কি ভাই? বরফ। শুভ্র মানে সাদা। তাহলে তুষার শুভ্র, বরফ সাদা। বরফ কি সাদা না কালো? বরফ সাদা না? ঘটনা কি সত্য, তার মানে 1 নাম্বার মিলে গেছে। 2 নাম্বার দেখো নাউন প্লাস অ্যাডজেক্টিভ। এই যে বরফ হচ্ছে নাউন, আর যে কোনো রঙের নাম কি বিশেষণ বা অ্যাডজেক্টিভ। তাহলে এই যে তুষার শুভ্র ঘটনা সত্য, নাউন প্লাস অ্যাডজেক্টিভ হলো। এখন আমি যদি এটাকে ব্যাস বাক্য বানাই যে তুষারের ন্যায় শুভ্র,
দেখো তো ব্যাস বাক্যটা হচ্ছে না, তাহলে তিনটা জিনিসই মিলে গেছে না। তিনটা জিনিস যদি মিলে যায়, তিনটা বৈশিষ্ট্য বা ক্যারেক্টার যদি মিলে যায়, তাহলে সেটাকে আমরা কি বলবো? উপমান কর্মধারয় সমাস। এরপরে আসো আরো দুইটা উদাহরণ দিই আমি। অরুণ, রাঙা। অরুণ মানে কি ভাই? অরুণ মানে সূর্য। তোমাদের সমার্থক শব্দ আছে না সিলেবাসে? সমার্থক শব্দগুলো ভালো করে পড়বা। অরুণ মানে কি? সূর্য। রাঙা মানে লাল। সূর্যের আভা বা রং কি লাল না? সো এটা ঘটনা সত্য। অরুণ হচ্ছে নাউন, আর রাঙা কি অ্যাডজেক্টিভ। এখন অরুণের ন্যায় রাঙা, তার মানে মিলে গেছে না? তার মানে এটা কি সমাস? উপমান কর্মধারয় সমাস। এরপর পরীক্ষা আসছে ধরো কাজল কালো। তোমাদের বইয়ে আরো অসংখ্য অগণিত উদাহরণ আছে, পড়ে নিবা, একটু দেখে নিবা, মিলাবা যে ভাইয়ের কথার সাথে মিলে নাকি। কাজল মানে কি বলতো? চোখে যে কাজলটা দেওয়া, অথবা কারো নাম হতে পারে। তাহলে কাজল কি ভাই? কালো না? কাজল দেখতে তো অবশ্যই কালো। তার মানে কি প্রথম ঘটনা মিলে গেছে। কাজল হচ্ছে নাউন, আর কালো হচ্ছে অ্যাডজেক্টিভ, মিলে গেছে। কাজলের মতো কালো মিলছে না? তার মানে কি উপমান কর্মধারয় সমাস। তার মানে আশা করি উপমান ক্লিয়ার। এখন চলে আসে উপমিত। উপমিততে আমরা কি বলছি বলতো? যে মিথ্যা করো, ঘটনাটা কি হবে বলতো? মিথ্যা হবে, নাউন প্লাস নাউন হবে। আর ন্যায় বা মত কথা কোথায় হতে পারে? মাঝখানে অথবা শেষে হতে পারে। দেখো আমি লিখলাম চন্দ্রমুখ। চন্দ্রমুখ আমরা বলি, দেখবা যে অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কে এভাবে বলে, বা অনেক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কে এভাবে আলু পাম দেয়, যেটা পৃথিবীর সবচেয়ে চিরন্তন মিথ্যা কথা। এই কথা কোনোদিন বিশ্বাস করো না ভাই। এই যে চন্দ্রমুখ বলে, তোমার মুখ তাদের থেকে সুন্দর, এটা ভুয়া কথা। পৃথিবীর কোনো মানুষের মুখ কি চাঁদের মতো হতে পারে? হতে পারে না। তাহলে আবার অনেকে বলে যে সিংহ পুরুষ। সিংহ পুরুষ, একটা পুরুষ কি কখনো সিংহের মতো হতে পারে? অবশ্যই ঘটনাটা মিথ্যা ঘটনা। তার মানে পুরুষ কোনোদিন সিংহের মতো হবে না, হতে পারে না। সিংহ পুরুষ দ্বারা কি একটা পুরুষকে ইঙ্গিত করে বলছে যে পুরুষটার গঠন বা স্ট্রাকচার, শরীরের গঠন স্ট্রাকচার সেই হ্যান্ডসাম, তার মানে আমরা তাকে বলতেছি কি সিংহ পুরুষ। আসলে এই ঘটনা না, মিথ্যা ঘটনা। এটাকে আমরা জাস্ট তুলনা করি, একটা সিংহের সাথে একটা পুরুষকে তুলনা করতেছি, তার সৌর্য বীর্য দিয়ে আমাকে তুলনা করতেছি, শক্তি দিয়ে তুলনা করতেছি। তেমনি একটা মানুষকে তার চন্দ্রের সাথে তুলনা করতেছি কিভাবে? যে মানুষটা ধরো আমার অনেক কাছের, বা মানুষটাকে আমি একটু ইমপ্রেস করার চেষ্টা করতেছি, সেই জন্য কি করতেছি? এই যে ঘটনাগুলো উদাহরণ দিতেছি। তো এইদিকে কিন্তু মিথ্যা ঘটনা। মিথ্যা না? মিথ্যা ঘটনা। চন্দ্র কি বলতো? একটা নাম। মুখ কি? ফেস। এটা হচ্ছে নাউন, নাউন মিলে গেছে। এরপর হচ্ছে সিংহ একটা নাম, পুরুষ একটা নাম, তার মানে কি নাউন নাউন মিলে গেছে। এরপর হচ্ছে দেখ ন্যায় কথাটা দেখো, শেষে হয় মতো, শেষে হয় অথবা মাঝে হয়, কিভাবে হয় দেখো। আমি বললাম পুরুষ সিংহের ন্যায়, অথবা সিংহের ন্যায় পুরুষ, অথবা মুখ চন্দ্রের ন্যায়, অথবা চন্দ্রের ন্যায় মুখ। আমি যে কথাগুলো বলতেছি একটু নোট করে নাও ভাই, নোট করে নিলে আর কোনো ঝামেলা হবে না। দেখো এই যে তিনটা বৈশিষ্ট্য বা ক্যারেক্টার কি মিলে গেছে? মিলে গেছে অবশ্যই। যদি মিলে যায় তাহলে সেটাকে কি বলবো আমরা? উপমিত কর্মধারয় সমাস। বোঝা গেছে? এরপর চলে আসো রূপক। এরকম আর অসংখ্য অগণিত উপমান এবং উপমিতের উদাহরণ আছে তোমাদের বইয়ে, এগুলো একটু পড়ো। পড়লে দেখবা যে সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। পরীক্ষায় গিয়ে আর ওই যে মিলনের ভয় খাইতে হবে না, শিক্ষামন্ত্রীর ভয় খাইতে হবে না, বুঝছো? দেখো এরপর দেখো রূপক। রূপক কর্মধারয় সমাসটা এরকম, প্রথম অংশটা থাকবে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, পরেটা থাকবে নাউন। এই জিনিসটা মনে রাখো। আর 2 নাম্বার, রূপ কথাটা মাঝখানে চলে আসে যখন ব্যাস বাক্য করবা, বা পরীক্ষায় ব্যাস বাক্য থাকবে, বা সমস্ত পদ দেখবা, সমস্ত পদের মাঝখানে ব্যাস বাক্য দিয়ে চিন্তা করবা, এই রূপ দিয়ে চিন্তা করবা। চিন্তা করলে যদি মিলে যায় কনসেপ্টটা, তাহলে সেটাকে আমরা কি বলবো? রূপক কর্মধারয় সমাস। দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা কাকে বলতেছি? যে নাউনকে ধরা যায় না, ছোঁয়া যায় না, জাস্ট ইন্দ্রিয় গ্রাহ্য, তাই না? যে তুমি ধরো জ্ঞানকে কোনোদিন দেখছো, ধরছো? তারপর ভয়কে কোনোদিন দেখছো, ধরছো? তারপর হচ্ছে রাগ, হিংসা, এগুলাকে দেখা যায়? দেখা যায় না। বিদ্যাকে কখনো ধরা যায়? পৃথিবীকে কখনো দেখা যায়? ধরা যায়? পৃথিবীকে ধরা যায় না। তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো, আর এরপর হচ্ছে মন। মনকে কোনোদিন দেখা যায়? প্রেম ভালোবাসাকে দেখা যায়? দেখা যায় না। এগুলোর সাথে সব কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। আর এরপর যখন একটা নাউন যুক্ত থাকবে, যুক্ত হয়ে যখন পূর্বপদ এবং পরপদ দুইটা মিলে একটা সমস্ত পদ গঠন করবে, সেটাকে আমরা কি বলবো? রূপক কর্মধারয় সমাস। যেমন মন মাঝি। মন মাঝি দ্বারা কি বুঝেছে ভাই? মনকে নাকি মাঝিকে? মন, আমি বললাম যে মন মাঝি, তার মানে মাঝিকে বুঝেছে। অবশ্যই পরপদের প্রাধান্য আছে। এখন মন এর ইংরেজি কি বলবো? মাইন্ড। মনকে কখনো দেখছো, ধরছো, ছুঁইছো? না, মনকে জাস্ট অনুভব করা যায় না, আমাদের একটা মন আছে। বাট মাঝিকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। তাহলে এটা নাউন। তার মানে অ্যাবস্ট্রাক্ট নাউন প্লাস নাউন মিলে যখন একটা সমস্ত পদ গঠন করা হবে, তখন সেটাকে আমরা কি বলবো? রূপক কর্মধারয় সমাস। তাহলে মন, রূপ, মাঝি। এরপর হচ্ছে ধরো ক্রোধানল। ক্রোধ মানে কি ভাই? ক্রোধ মানে হচ্ছে
ক্রোধ মানে কি? যখন তুমি দেখবা যে কারো উপরে রাগ হয়ে যায়, রাগের সমার্থক শব্দ কি? ক্রোধ। এখন এই ক্রোধ আর অনল মানে কি বলতো? আগুন। আগুনকে ধরা যায় না, আগুনকে ছোঁয়া যায়, বাট তুমি কিন্তু রাগকে ধরতে পারবে না। বাট আগুনকে দেখা যায়, রাগকে দেখা যায় না। সো এই যে এটা একটা নাউন আর এটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এটার ব্যাস বাক্য কি হবে? ক্রোধ, রূপ, অনল। এই যে রূপ কথাটা মাঝখানে বসাই দিলাম, রূপ কথাটা মাঝখানে বসাই দিয়ে আমরা কি করলাম? রূপক কর্মধারয় সমাস করে দিলাম। বোঝা গেছে? আশা করি কর্মধারয় নিয়ে আর কোনো ঝামেলা নাই। এরপর কর্মধারয় সমাসের আরেকটা বিষয় আছে, দেখো, দ্বিগু, তাই না? এই দ্বিগু সমাসটা হচ্ছে সংখ্যা নির্ভর, যেটাকে কর্মধারয়ের ভিতরে ঢোকানো হয়েছে। তো পরীক্ষা আসলে কর্মধারায় দিবা। সো এই যে দ্বিগু সমাসটা হচ্ছে সংখ্যা রিলেটেড। এর পূর্ব পদে একটা সংখ্যা থাকবে, পরে যে কোনো একটা শব্দ থাকতে পারে। যেমন আমি যদি বলি শতাব্দী অথবা সপ্তাহ, দেখো, শতাব্দী, সপ্তাহ। শতাব্দী বলতে এখানে শত যোগ অব্দ আছে না? তাহলে পূর্ব পদে কি? শত মানে 100, একটা সংখ্যা। এরপর হচ্ছে সপ্তাহ, সপ্ত যোগ অহ। সপ্ত মানে কি ভাই? সপ্ত মানে 7, অহ মানে কি? দিন। তাহলে 7 দিন নিয়ে তো একটা 1 সপ্তাহ হয়, তাই না? এরপর শতাব্দী, শত অব্দ মানে 100 বছর নিয়ে তো শতাব্দী, তাই না? এখন আমি বলছি কি, এখানে একটা সংখ্যা থাকবে আর এখানে যে কোনো একটা শব্দ থাকবে। আর এই দ্বিগু সমাসের ব্যাস বাক্য করার সময় সমাহার কথাটা শেষে চলে আসে। কি কথা বলতো? সমাহার। সমাহার কথাটা যদি শেষে চলে আসে সেটাকে আমরা কি বলবো? দ্বিগু সমাস। এখন এটার ব্যাস বাক্য কি হবে বলতো? শত অব্দের সমাহার। শত অব্দের সমাহার কি? শতাব্দী। এর হচ্ছে সপ্ত অহের সমাহার, সপ্তাহ। তাহলে শত অব্দের সমাহার হলো শতাব্দী, আর সপ্ত অব্দের সপ্ত অহের সমাহার কি? সপ্তাহ। তাহলে এই কি সমাস ভাই? এগুলো হচ্ছে দ্বিগু সমাস। আর দ্বিগু সমাস কার আন্ডারে কাজ করে? কর্মধারয়। এখন অপশনে যদি কখনো দ্বিগু সমাস না থাকে তাহলে সেটা কর্মধারয় লাগাই দিবা। বুঝা গেছে? এরপরে চলে আসো তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসটা হচ্ছে সম্পূর্ণ সমাসটাই বিভক্তি রিলেটেড। বিভক্তি যদি তুমি না জানো তোমার দ্বারা তৎপুরুষ সমাস হবে না। কেন? দেখো, তৎপুরুষ সমাস মোটামুটি 9 প্রকার আলোচনা করা হয়, তবে তোমাদের বইয়ে 9 প্রকার আলোচনা নাই, তবু আমি একটু একটু করে বলতেছি। দেখো, তৎপুরুষ সমাসটা কি? বিভক্তি রিলেটেড। বিভক্তি, বিভক্তি যখন দেখবা যে একটা সমস্ত পদ থেকে, দুঃখিত, একটা ব্যাস বাক্য থেকে বিভক্তি লোপ পেয়ে যাচ্ছে। যেমন আমি যদি বলি, ধরো পরীক্ষা আসছে রড দেখা, তুমি জানো রড দেখার ব্যাস বাক্য কি? রদকে দেখা। এই যে কে বিভক্তি লোপ পাইল না ভাই? কে বিভক্তি কি? দ্বিতীয় বিভক্তি। তাহলে দ্বিতীয় বিভক্তি লোপ পেয়ে গেল। দ্বিতীয় বিভক্তি লোপ পাওয়ার কারণে এটাকে আমরা বলবো দ্বিতীয় তৎপুরুষ সমাস। এরপর হচ্ছে ধরো মধুমাখা, মধুমাখার ব্যাস বাক্য কি? মধু দিয়ে মাখা, মধু দিয়ে মাখা। এই যে দিয়ে কথাটা কি ভাই? তৃতীয়া বিভক্তি। এই যে তৃতীয় বিভক্তির আমার ব্যাস বাক্য থেকে যখন লোপ পেয়ে যায়, তৃতীয় বিভক্তি লোপ পাওয়ার কারণে এটাকে বলবো আমরা কি? তৃতীয় তৎপুরুষ সমাস। তৃতীয় তৎপুরুষ সমাস। এরপর তুমি চলে আসো যে দেখবা চতুর্থী তৎপুরুষ সমাসে তোমাদের মধ্যে দেওয়া আছে, দেখবা তোমাদের বইয়ে উদাহরণ দেওয়া আছে এরকম যে হজ যাত্রা। হজ যাত্রাটা কেন? হজের জন্য যাত্রা, হজের জন্য যাত্রা। এই জন্য কথাটা মাঝখান থেকে কি হয়েছে ভাই? জন্য কথাটা মাঝখান থেকে উঠে গিয়ে এখানে হজ যাত্রা হয়েছে, মাঝখানে কথাটা লোপ পাইছে। কি লোপ পাইলো এখানে? জন্য। জন্যটা কি বলতো? এটা বিভক্তি। কোন বিভক্তি? চতুর্থী বিভক্তি। তাহলে হজের জন্য যাত্রা, এই জন্য কথাটা যেহেতু লোপ পেয়ে গেছে, চতুর্থী বিভক্তি লোপ পেয়ে গেছে, সেজন্য এটাকে বলবো আমরা চতুর্থী তৎপুরুষ সমাস। এরকম ভাবে ধরো পরীক্ষা আসছে বিলাত ফেরত, বিলাত ফেরত। বিলাত ফেরত মানে কি? বিলাত থেকে ফেরত। বিলাত থেকে যে বেটা ফেরত হয়েছে তাকে তো বিলাত ফেরত বলা হয়, তাই না? তাহলে বিলাত থেকে ফেরত। এখন বিলাত থেকে ফেরত হয়েছে, বিলাত থেকে থেকে কি? হতে থেকেছে, পঞ্চমী বিভক্তি না? এখন পঞ্চমী বিভক্তি যদি এখান থেকে উঠে যায়, পঞ্চমী বিভক্তি হারাই গেছে, তার মানে এটাকে আমরা কি বলবো? পঞ্চমী তৎপুরুষ সমাস। সেম ধরো বললাম দেশ পলাতক। দেশ পলাতক মানে কি? দেশ থেকে পলাতক। এই যে থেকে কথাটা উঠে গেছে, তার মানে সেটাকে কি বলবো? থেকে কথা উঠে গেছে, থেকে হচ্ছে কি? পঞ্চমী বিভক্তি, তার মানে এটাকে বলবো আমরা পঞ্চমী তৎপুরুষ সমাস। সেম ধরা পরীক্ষা আসছে ধান ক্ষেত, ধান ক্ষেত। ধান ক্ষেত মানে কি ভাই? ধানের ক্ষেত, তাই তো?
এই যে র এর বিভক্তি, এর ধান যোগ এর ধান এর, এই র এর বিভক্তি লোপ পেয়ে গেছে, এটা কি ষষ্ঠী বিভক্তি ভাই। ষষ্ঠী বিভক্তি যখন লোপ পেয়ে যাবে সেটা কি ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরপর আমি বললাম ধরো সলিল সমাধি, সলিল সমাধি। এখন সলিল সমাধি যে বললাম, সলিল সমাধি মানে কি, সলিলে সমাধি। অথবা পরীক্ষা আসলো ধরো গোলা ভরা, গোলা ভরা, গোলা ভরা মানে কি, গোলায় ভরা, গোলায় ভরা, এই যে অন্তস্থ বিভক্তি। এরপর বললাম সলিলে, সলিলে সমাধি, তাই তো। এই যে সলিলে এ কি বিভক্তি লোপ পাইলো না, এখানে দেখো এই যে গোলায় ভরা অবিভক্তি, এ বিভক্তি, এ অতে, এ অ তে, এটা কোন বিভক্তি বলতো, সপ্তমী বিভক্তি। তাহলে সপ্তমী বিভক্তি যে লোপ পাইলো তাকে সেজন্য আমরা এটাকে কি বলবো, সপ্তমী তৎপুরুষ সমাস। বোঝা গেছে? এই যে পুরাটা কি বিভক্তি রিলেটেড, বিভক্তির সাথে রিলেট করে পড়তে হবে। তুমি যদি বিভক্তি গুলো মনে রাখতে পারো আর ব্যাস বাক্য গুলো জাস্ট একটা, তোমার বইটা খুলবা, খুলে তোমার যে উদাহরণ গুলো আছে ব্যাস বাক্য গুলো 3 থেকে 4 বার করে রিডিং করবা, দেখবা তোমার মাথায় অটোমেটিক সেট হয়ে যাবে। তারপর তুমি চিন্তা করবা যে জন্য আসছে, আমি বাক্য মুখস্থ করি, তাদের তাহলে জন্য উঠে গেছে, জন্যটা কোনটি ভাই, জন্যটা হচ্ছে চতুর্থী বিভক্তি, তার চতুর্থী তৎপুরুষ সমাস। আশা করি বুঝতে পারছো, উদাহরণগুলো ভালো করে পড়ে নিবা। এরপর চলে আসো বহুব্রীহি সমাসে। বহুব্রীহি সমাসটা মূলত এমন এক ধরনের সমাস, এই সমাসে পূর্বপদ বা পরপদের প্রাধান্য না পেয়ে অন্য এক পদের প্রাধান্য পায়। যেটা কিভাবে পায় আমি দেখাচ্ছি তোমাকে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে সমাসে পূর্ব এবং পরপদের প্রাধান্য না পেয়ে অন্য এক ধরনের পদের প্রাধান্য পায় বা অন্য এক পদের প্রাধান্য পায়, তাকে কোন সমাস বলবো আমরা, বহুব্রীহি সমাস। এই বিষয়টা ভালো করে খেয়াল রাখতে হবে। এরপর দেখো বহুব্রীহি সমাস মূলত এই 6 প্রকার। একটা হচ্ছে সমানাধিকার বা সমানাধিকরণ বহুব্রীহি, একটা হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি, একটা হচ্ছে পদলোভী বহুব্রীহি, একটা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি, একটা হচ্ছে অলুক বহুব্রীহি, আর একটা হচ্ছে কি সংখ্যাবাচক বহুব্রীহি। এখন এছাড়াও আরো অনেক বহুব্রীহি সমাসের উদাহরণ আছে বা নাম আছে যেটা তোমাদের বই আলোচনা করে নাই, তো আমিও সেটা আলোচনা করতে চাচ্ছি না। তোমরা যখন এইচএসসি তে যাবা দেখবা এর থেকে আরেকটু বিস্তারিত আলোচনা আসতেছে, যাই হোক তখন সেটা দেখা যাবে। এখন দেখো যখন এই বহুব্রীহি সমাসটা আমরা এমসিকিউ সলভ করতে যাব, তখন আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে, ফার্স্ট এই বহুব্রীহি সমাসটা কি অন্য একটা পদের প্রাধান্য পায়, কি অন্য একটা পদ। এবং এই যে প্রকার ভেদ গুলো আছে আলাদা আলাদা প্রত্যেকটার কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো একটু মাথায় খেয়াল রাখতে হবে। কিভাবে দেখো, যদি পূর্বপদ পরপদ দুইটাই একটা হচ্ছে বিশেষণ একটা বিশেষ্য থাকে, তাহলে সেটাকে বলবো আমরা সমানাধিকার বা সমানাধিকরণ বহুব্রীহি। যেমন ধরো লাল পেরে, তাহলে আমি লাল পেরের ব্যাস বাক্য কি বলি, লাল পার আছে যার। একটা কথা তোমাকে বলে রাখি, দ্বিগু সমাসে যখন দেখছো, দ্বিগু অর্থাৎ কর্মধারায় অন্তর্ভুক্ত ছিল, দ্বিগু সমাসের মধ্যে দেখছো সমাহার কথাটা চলে আসে, এখানে বেশিরভাগ ক্ষেত্রে যার কথাটা চলে আসবে, ব্যাস বাক্যের শেষে কি আসবে, যার কথা চলে আসবে। দেখো লাল পার আছে যার। এখন লাল পার আছে যার, লাল পার দ্বারা কি লাল কে বোঝাচ্ছে নাকি পার কে বোঝাচ্ছে, কোনোটাকে বোঝাচ্ছে না। এই যে লাল পার দ্বারা একটা শাড়িকে বোঝাচ্ছে, তাই না, বা একটা কাপড়কে বোঝাচ্ছে। যখন এই দুইটা পদের কোনোটাকে না বুঝে অন্য একটা তৃতীয় পদের প্রাধান্য থাকবে, তখন সেটা কি বলতো, বহুব্রীহি সমাস। আর যেহেতু এই লাল কি বলতো বিশেষণ, আর পেরে বা পার এটা হচ্ছে কি বিশেষ্য, এই যে বিশেষণ প্লাস বিশেষ্য মিলে যদি বহুব্রীহি সমাস গঠিত হয় সেটাকে বলবো সমানাধিকরণ বহুব্রীহি। এরপর আসো বিশেষ্য প্লাস বিশেষ্য মিলে যদি হয় সেটা কি হবে, ব্যাধিকরণ বহুব্রীহি। ব্যাধিকরণ বহুব্রীহির উদাহরণ কি দেখো, গোপ খেজুরে। গোপ কি বলতো, মানুষের গোপ হয় না, গোপ হচ্ছে কি বিশেষ্য, আর খেজুর মানে কি খাওয়ার খেজুর, ডেট, এটাকে বলা হয় কি কোন পদ, বিশেষ্য পদ। যখন দুইটা বিশেষ্য পদ হবে, পূর্বপদ পরপদ দুইটাই বিশেষ্য পদ হবে এবং অন্য একটা পদের প্রাধান্য আসবে। যেমন গোপ খেজুরে মানে কি বলতো, গোপ খেজুরে বাগধারা, এটা একটা বাগধারা। এই বাগধারা অর্থ হচ্ছে নিতান্ত বা অত্যন্ত অলস ব্যক্তি। এই যে গোপ খেজুরে দ্বারা গোপ কেউ বুঝাইলো না, খেজুর কেউ বুঝাইলো না, বুঝাইলো কাকে, একটা অলস ব্যক্তিকে। তৃতীয় একটা পদের প্রাধান্য চলে আসলো, সেই জন্য এটাকে আমরা বলবো কি ব্যাধিকরণ বহুব্রীহি। এই যে তৃতীয় পদের প্রাধান্য দেখে বললাম বহুব্রীহি, আর বিশেষ্য বিশেষ্য ছিল দেখে আমরা বললাম কি ব্যাধিকরণ বহুব্রীহি। এরপর চলে আসো পদলোপী। পদলোপী হলো যখন একটা যে বহুব্রীহি সমাসটা অনেকগুলো পদ হারিয়ে যাবে, লোপ পেয়ে যাবে, লোপ পেয়ে সমস্ত পদ গঠন করবে, তখন সেটাকে আমরা কি বলবো, পদলোপী বহুব্রীহি। আর অবশ্যই এই সমস্ত পদ দ্বারা
প্রথম দ্বিতীয় পদকে না বুঝিয়ে অন্য একটা কিছুকে বোঝাবে। যেমন ধরো হাতে খড়ি মানে কি, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। এই যে হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি মানে কি হাত নাকি খড়ি? না, হাতে খড়ি দ্বারা যখন এই যে দেখবা যে হাতে খড়ি দেওয়া একটা অনুষ্ঠানে, একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছে। দেখবা যে যাদের বাচ্চা কাচ্চা ছোট, প্রথম যখন লেখাপড়া শুরু করে তাকে তার তার জন্য একটা অনুষ্ঠান করা হয়, এই অনুষ্ঠানে কি হাতে খড়ি অনুষ্ঠান বলা হয়। এখন এই যে হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, এই যে পদগুলো কি লোপ পাইলো না? একাধিক পদ যখন লোপ পাবে, একের অধিক পদ যখন লোপ পেয়ে যাবে, অসংখ্য অগণিত পদ যখন লোপ পাবে, এবং সেই সমস্ত পদ দ্বারা যখন অন্য একটা পদকে বোঝাবে বা অন্য একটা পদের প্রাধান্য থাকবে, সেটাকে আমরা কি বলবো? পদলোপী বহুব্রীহি সমাস। এরপর চলে আসো বেতিহার বহুব্রীহি সমাস। বেতিহার বহুব্রীহি সমাসটা একটু মজার সমাস, বুঝছো? এই সমাসটা কি একটু মজার সমাস। কেমন? এই সমাসটার মধ্যে দ্বিতীয় শব্দগুলো চলে আসে, যেমন হাতাহাতি, লাঠালাঠি, কানাকানি, চুলাচুলি। দেখো, শব্দ ছিল হাত, আকার হয়েছে রস্বইকার হয়েছে, শব্দ ছিল লাঠি, লাঠালাঠি, কান থেকে কানাকানি, চুল থেকে চুলাচুলি। এই যে সমাজ, এই সমাজগুলোকে কি বলা হয় বলতো? ব্যতিহার বহুব্রীহি। এগুলো ব্যাস বাক্য হয়। হাতে হাতে যে লড়াই, হাতাহাতি; লাঠিতে লাঠিতে যে লড়াই, লাঠালাঠি; কানে কানে যে কথা, কানাকানি; চুলে চুলে যে মারামারি বা চুলে চুলে যে লড়াই, চুলাচুলি। তাহলে এটা হচ্ছে কি? ব্যতিহার বহুব্রীহি সমাস। এরপর চলে আসো অলুক। আমি এর আগেই সমাসে বলছি, যেখানে অলুক থাকবে সেখানে কি বিভক্তি লোপ পাবে না। অর্থাৎ পূর্বপদে বিভক্তি যদি অক্ষুণ্ণ থাকে, পূর্বপদে বিভক্তি যদি লোপ না পায়, তাহলে সেটাকে কি বলবো? অলুক বহুব্রীহি সমাস। দেখো, গায়ে পড়া, এই যে গায়ে, এখন গায়ে পড়া মানে কি? গায়ে পরে যে, এখন গায়ে পড়ে মানে গা পড়া, এই দুটাকে কিন্তু একটাকে বোঝাচ্ছে না। গায়ে পড়ে মানে একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। বলে না যে ব্যক্তি গায়ের মধ্যে পড়ে থাকে বা গায়ে পড়ে কথা বলে, এরকম বিষয় আছে না? তো এই বিষয়গুলোকে নির্দেশ করবে, বা তৃতীয় একটা পদের প্রাধান্য চলে আসলো, সেটাকে আমরা কি বলবো বলতো? অলুক বহুব্রীহি সমাস। এরপর চলে আসো সংখ্যাবাচক বহুব্রীহি। এর আগে আমরা শিখছি যে কর্মধারের মধ্যে ছিল দ্বিগু, দ্বিগুর আগে একটা সংখ্যা ছিল। দেখো এখানে কিন্তু একটা সংখ্যা আছে, বাট এটা সংখ্যাবাচক বহুব্রীহি। কেন? এই চতুর্ভুজ দ্বারা চারটা ভুজকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে কাকে? একটা এরকম একটা, তোমরা চিত্র দেখছো এই যে এরকম, এটাকে বোঝাচ্ছে, চিত্রকে বোঝাচ্ছে। এরপর সেতার দ্বারা কি? সেতারে কটা তার থাকে? তিনটা। তুমি বলতে পারো ব্যাস বাক্য এরকম হয়েছে যে তিন ব্র্যাকেটে রাখলাম যে সে তার আছে যার। এখন এই যার কথাটা চলে আসছে, দেখো। আর এই যে তিন মানে কি? তিনটা তার আছে দেখি সে তার। আমি বললাম যে এটা সে তার মানে কি তিনটা তারকে বোঝাচ্ছি আমি? না, এটা একটা যন্ত্রকে বোঝাচ্ছি। যখন তিনটা তারকে না বুঝে যন্ত্রকে বোঝাচ্ছে, অন্য একটা জিনিসকে বোঝাচ্ছি, তখন সেটাকে কি বলবো? সংখ্যাবাচক বহুব্রীহি। বাট প্রথমে সংখ্যা থাকবে। এই জায়গায় একটু ভুল, মানে ভুল করা যাবে না কোনোভাবেই। সংখ্যা থাকলে সেটা সংখ্যাবাচক বহুব্রীহি দিব নাকি দ্বিগু দিব, এটা একটু ভেবে চিন্তে দিবা। এরপর হচ্ছে দেখো চতুর্ভুজ মানে কি? তাহলে চার ভুজ আছে যার। এই যে চার মানে কি দ্বিগু? না, চার ভুজ আছে যার মানে চতুর্ভুজ দ্বারা কি চারটা ভুজকে বোঝাচ্ছে না, চতুর্ভুজ দ্বারা কি যে চিত্রকে বোঝাচ্ছে, একটা অন্য একটা পদের প্রাধান্য চলে আসলো, সেজন্য এটাকে কি বলবো আমরা? বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি। বোঝা গেছে? তো এই ছিল তোমাদের সমাস। আশা করি আজকের বিষয়গুলো একদম ক্লিয়ার। এরপর তোমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে, তোমাদের যে বোর্ড বই আছে, বোর্ড বইয়ের সাথে রিলেট করে আমি একটা দুইটা করে উদাহরণ দিছি, তোমরা আরো বেশি করে উদাহরণ ভালো করে মাথায় সেট করে নিবা, যেন পরীক্ষায় গিয়ে তোমার সেগুলো একদম থাকে। এমসিকিউ গিয়ে যেন এদিকে ওদিকে তাকাতে না হয়। কারণে তোমরা আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, বারবার দেখো, নোট করে রাখো, বইয়ের সাথে একটু রিলেট করে পড়ো। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো বইয়ের সাথে মিল আছে কিনা দেখো। তাহলে আশা করি তুমি আজকের এই পরিচ্ছেদ, অর্থাৎ সমাস দিয়ে যে শব্দ গঠন প্রক্রিয়া, এটাতে তুমি ভালো করবে আশা করি। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।